2 বছর পরে বাংলাদেশিদের জন্য চালু হলো ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা এবং সেই ভিসার আবেদন জমা দেওয়ার জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন রয়েছে ঢাকার যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে তার সামনে, এবং সেখানে যারা আবেদন করেছেন এবং তারা কিন্তু আজকে তাদের প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো প্রয়োজন সেটি নিয়েই কিন্তু তারা ইন্ডিয়ান এই অ্যাপ্লিকেশন সেন্টারে চলে এসেছে এবং সেখানে দর্শক, প্রায় ২ বছর পর চালু হয়েছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, অর্থাৎ ২০২৪ সালের আগস্ট মাসে ট্যুরিস্ট ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যায়। আবার রিসেন্টলি এই কয়েকদিন হচ্ছে যে ভারত বাংলাদেশিদেরকে আবার ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে। তো আপনাদের এই ভিডিওটি দিয়ে এই কারণে শুরু করলাম যে আপনারা অনেকেই জানেন, খুব ভালোভাবে জানেন যে কি পরিমাণ ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করে বাংলাদেশের কিছু মানুষ। সবাই বলবো না, কিছু মানুষ ভারতের প্রতি তীব্র বিদ্বেষ পোষণ করে। তো এই কিছু সংখ্যাটা আসলে কত সেটা আপনারা ইতিমধ্যে এই চ্যানেলের ভিডিও যারা দেখেন তারা অনেকেই বুঝে গেছেন যে কি পরিমাণ মানুষ মনে মনে ভারত বিদ্বেষ পোষণ করে। কিন্তু ভারতের ভিসা চালু হওয়ার সাথে সাথে এটি কিন্তু মেডিকেল ভিসা কিন্তু আগে থেকেই চালু ছিল। তো ভারতের যে ট্যুরিস্ট ভিসা সেটি চালু হওয়ার সাথে সাথে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে ভারতের যে ভিসা সেন্টারগুলো আছে, আইভিএসি যেগুলোকে বলে, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। তো এই ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে কিন্তু প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং যারা এই যে দিল্লি না ঢাকা, 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 এই যে যারা এই স্লোগান দিয়ে এসেছে এতদিন ধরে, ভারতের প্রতি তীব্র বিদ্বেষ যারা পোষণ করে এসেছে, তাদেরকেই বেশি, বেশি দেখা যাচ্ছে লাইনে দাঁড়াতে। তারা ভারতের ভিসার জন্যে উদগ্রীব হয়ে আছে। তারা দীর্ঘদিন পর ভারতের ভিসা চালু হয়, তারা খুবই আ মানে উৎফুল্ল এবং আসলে তারা আনন্দিত। এটা বোঝা যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, কেন এই দ্বিমুখী আচরণ? কেন তারা মানে অন্য সময় তারা ভারত বিদ্বেষ, মুখে, মুখে ভারত বিদ্বেষ, ভারত বয়কট, তারা ভারতের নামেই তারা সহ্য করতে পারে না। ভারতকে নিয়ে যত সম্ভব গুজব আ রটানোর চেষ্টা করে। কিন্তু দেখা যাচ্ছে যে যখন ভারতের ভিসা অ্যাপ্লিকেশন চালু হলো, তখন তাদেরকে দেখা যাচ্ছে সবার আগে তারাই লাইনে দাঁড়িয়েছে এবং কথিত আছে, বলা হচ্ছে যে যমুনা ফিউচার পার্কের যে ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যে সিরিয়াল, যে লাইন, সেটি নাকি হাদির কবর পর্যন্ত লম্বা হয়ে যাচ্ছে। ভাবা যায়? মানে এটি আসলে অনেকেই বলছে, এরকম দাবি করছে। এখন যেয়ে দেখতে হবে যে আসলে লাইনটা কতদূর, হাদির কবর পর্যন্ত যাচ্ছে নাকি কবরের আগেই শেষ হয়ে যাচ্ছে। তো চলুন দেখা যাক যে এই ভিসা সংক্রান্ত বিষয়ে আর কি দাবি দাওয়া তারা পেশ করছে। চলুন শোনা যাক। যে আদার্স যে কোনো বিষয় হোক, আগের মতো স্বাভাবিক হোক, যেন স্লট মুক্ত ভিসা কার্যক্রম চালু করা হোক। জি, আমি ওই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারছি আজকে থেকে টুরিস্ট ভিসা চালু হবে। তাছাড়া মেডিকেল ভিসাও অ্যাভেলেবল। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা আয়সা দেখলাম যে এই জায়গায় হয়রানি, মানে কোনো সীমাবদ্ধতা নাই। বিশেষ করে দালালের দৌরান্ত বেশি। যখন হাতে একটা ফাইল দেখে তখন তারা এরকম 2 জন 4 জন 5 জন ছুটে আসে যে ভাই স্লট লাগবে কিনা। এখানে স্লট ব্যবসাটা রমরমা। তো আমরা চাই যে আমাদের টুরিস্ট ভিসা হোক, মেডিকেল ভিসা, যে আদার্স যে কোনো বিষয় হোক, আগের মতো স্বাভাবিক হোক, যেন স্লট ব্যবসাটা বন্ধ করে দেয় সরাসরি। দেখুন, আসলে স্লট নিয়ে তাদের সমস্যা, ভিসা এতদিন বন্ধ ছিল কেন সেটা নিয়ে তাদের অনেক আক্ষেপ, অনেক অভিযোগ। কিন্তু কথা হচ্ছে যে তাদেরই মতাদর্শের কিছু মানুষ কিন্তু প্রতিনিয়ত রাস্তায় দাঁড়িয়ে ভারত বিরোধী কথাবার্তা বলে। চরম, চরম ঘৃণা, চরম বিদ্বেষ তারা ছড়ায় ভারতের বিপক্ষে। ভারতকে ধ্বংস করে দিতে চায়, ভারতকে ভেঙে টুকরো, টুকরো করে ফেলতে চায়, ভারতের 7 সিস্টার্স স্বাধীন করে ফেলতে চায়। যত ধরনের উগ্রবাদী আচরণ, উস্কানিমূলক আচরণ কিন্তু তারা করে। ট্যুরিস্ট ভিসা আ মানে এতদিন তো মেডিকেল ভিসা চালুই ছিল। প্রয়োজনের জন্যেই ভারত কিন্তু মানবিক দিক চিন্তা করে মেডিকেল ভিসা কখনোই বন্ধ করেনি। যে বাংলাদেশে মানুষের ট্রিটমেন্টের জন্যে, বাংলাদেশে যারা ক্যান্সার পেশেন্ট আছে, যারা আরো অনেক জটিল রোগে আক্রান্ত আছে, তারা নিয়মিত ইন্ডিয়ায় চিকিৎসা নেয়। এটা তারা খুব ভালো করেই জানে। শুধুমাত্র ভ্রমণ ভিসা বন্ধ ছিল এতদিন। কিন্তু
তারপরেও আহ, মানুষের কিন্তু তাদের চাহিদার বাংলাদেশের কিছু মানুষের চাহিদার কিন্তু শেষ নেই, যদিও যে এতদিন বন্ধ থাকলো কেন, সেটা নিয়ে তাদের আক্ষেপ যেরকম, সেরকম অভিযোগ স্লট সিস্টেম নিয়ে তাদের মতে এটা একদম পুরোপুরি ওপেন করে দেওয়া উচিত। ফাইল অনলাইনে আবেদন করে যেন আমরা ফাইল জমা দিতে পারি, এটা বিশেষ আমরা আমাদের বিশেষ মানে আবেদন এটা সরকারের কাছে, প্লাস ইন্ডিয়ান হাই কমিশনার আছে তাদের কাছে, যেন আমাদের এই স্লট ব্যবসাটা বন্ধ করে সরাসরি আমরা যারা সাধারণ মানুষ আছি আগের মতো সরাসরি আবেদন করে ফাইল জমা দিতে পারি, এই ব্যবস্থাটা যেন তাড়াতাড়ি করা হয়। আমি বিগত দেখুন, মানুষের কিছু মানুষের অন্তরে তারা পাকিস্তানকে ধারণ করে, তারা পাকিস্তানের সাথে একীভূত হয়ে যেতে চায়, বাংলাদেশকে আবার পাকিস্তানের অংশ বানাতে চায়। পাকিস্তান থেকে বাংলাদেশ কেন আলাদা হয়ে গেল সেটা নিয়ে তাদের আক্ষেপ। মুক্তিযুদ্ধে কেন ভারত বাংলাদেশকে সহায়তা করলো, এই জন্যে তাদের ভারতের প্রতি তীব্র ঘৃণা। তারপরেও তারা কিন্তু চিকিৎসার জন্য কখনোই পাকিস্তানে যায় না, তারা ভ্রমণের জন্যে কখনোই পাকিস্তানে যায় না। তারা যদি কাশ্মীর যেতে চায় তাহলে ভারতের যে অংশ আছে কাশ্মীর, সেই কাশ্মীরে যেতে চায়। কিন্তু পাকিস্তানেও কিন্তু কিছুটা কাশ্মীরের অংশ আছে, কিন্তু তারা কখনো পাকিস্তানি কাশ্মীরে কিন্তু যেতে চায় না। তো এই হচ্ছে বিষয়, মানে তাদেরা মনে মনে আহ, এক, বাইরে আরেক। তারা মুখে ভারত বিরোধিতা, কিন্তু অন্তরে ভারতের ভিসার প্রত্যাশা। মুখে তাদের পাকিস্তান প্রেম, আহা কি পাকিস্তান প্রেম, কিন্তু তাদের যদি বলা হয় যে যান না পাকিস্তানে যান, ভারত ভিসা বন্ধ করে রেখেছে তো কি হয়েছে, যান পাকিস্তান থেকে ঘুরে আসুন, তারা কখনোই যাবে না। তো চলুন আহ, আরেকজন ব্যক্তি উনি কি বলছেন চলুন শোনা যাক। বাংলা ভাষা যেমন ভারতে প্রযোজ্য, এবং চীনে তো বাংলা ভাষা ওরা বোঝে না, যার কারণে আমরা মানে ভারত থেকে যাচ্ছি আর কি। কারণ সবাই তো ইংলিশ সম্বন্ধে, চীনেরও ইংলিশ বোঝে না ওরকম, যার জন্য আমরা যাচ্ছি আর কি ভারতে। আর হয়তো বা ভারতে একটু সেভ হতে পারে, খরচ একটু কম হতে পারে, যার জন্য আমরা যাচ্ছি। যেহেতু আমার একটা অসুখ আছে, আমার তো যেতে হবেই। আর চীনেও আমরা যেতে চাই, কিন্তু চীনে তো যাবো, যে চীনে তো আসলে ভাষা বোঝে না, ওদেরকে ভাষা যদি আমি মোবাইলে দেখাই যে মানে একটা কোনো লেখা দেখাই, কিন্তু ওরা বুঝে না। যেহেতু যেমন আমাদের যেমন চিটাগাংয়ের ভাষা বা ঢাকার ভাষা যেমন মিল নাই, সেম চীনের ভাষা এরকমই, মানে এক এক প্রদেশের ভাষা আরেক প্রদেশে ভালো করে বুঝে না। পাশের দেশ ইন্ডিয়া, তো আমরা ওখানেই। আচ্ছা, এই যে ভাষাগত প্রবলেম বলুন, ইন্ডিয়ায় খুব কম খরচে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে বলুন, ইন্ডিয়ায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার, সব কথা বুঝলাম, কিন্তু এসব কথা তারা কি কখনো, যারা এই যে ভারত বিরোধিতা করে, রাস্তায় দাঁড়িয়ে কয়েকদিন পর পর ভারত বিদ্বেষী বক্তব্য দেয়, দিল্লি না ঢাকা স্লোগান তোলে, তখন কি তারা এই যে যারা এখন ভারতের ভিসা প্রত্যাশী আছে, এখন ভারতকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলছে, তখন কি তারা তাদের বিরোধিতা করে? যখন রাস্তায় যে মৌলভীরা, উগ্রবাদী তৌহিদি জনতা দাঁড়িয়ে যখন ভারত বিদ্বেষী স্লোগান দেয়, তখন কি তারা এর বিরোধিতা করে? তখন তারা ফেসবুকে আরো উল্টো সেই সব উগ্রবাদী পোস্ট তাদের প্রোফাইলে শেয়ার করে। আমি নিশ্চিত তারা মানে তাদের যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ঘাটাঘাটি করা হয়, বেশিরভাগেরই অ্যাকাউন্টে আপনি মানে ভারত বিরোধী পোস্ট পাবেন, ভারত বিদ্বেষী কথাবার্তা পাবেন, কিন্তু তারা বাধ্য হয়ে কিন্তু ঠিকই সেই ভারতেরই দ্বারস্থ তাদের হওয়া লাগে। তো আমি বুঝি না, মানুষের কৃতজ্ঞতা বলে একটা ব্যাপার থাকে, তাই না? যে একটা দেশ তো চাইলে ভিসা বন্ধ করেও রাখতে পারতো, কিন্তু তারা মানবতা দেখিয়ে মেডিকেল ভিসাটা চালু রেখেছিল এতদিন, এখন সব ভিসাই উন্মুক্ত করে দিচ্ছে। তারপরেও দেখুন, ন্যূনতম কৃতজ্ঞতাবোধ তাদের বেশিরভাগেরই থাকে না। যাই এখন চীনের ওইভাবে এখনো যাতায়াত করি না, যার কারণে আমরা ভারতের কথাই ভাবছি। আর ওইভাবে যাতায়াত আছে আগে থেকেই, সেইভাবে যদি কখনো মনে হয় যে চীনে গেলে মনে হয় ভালো হয়, যাবো, তখন এখনো ওইভাবে ভাবি নাই। বাঙালি মানুষও ওইখানে আছে, এই জন্য যেহেতু ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার স্যাপার আছে, এই জন্য আমরা ভারতেই চিকিৎসার জন্য যাচ্ছি। ইন্ডিয়ার প্রতি আমাদের আগাগোড়ায় একটা আস্থা আছে, আমরা এর আগেও যাওয়া আসা করছি। আজকে ইন্ডিয়ার প্রতি আস্থা আছে, ইন্ডিয়ার ট্রিটমেন্ট ভালো, বাজারে গেলে ইন্ডিয়ার প্রোডাক্ট হয়তো খোঁজে, কিন্তু তারপরে ভারত দখল করার যে চিন্তা ভাবনা, বাংলাদেশের থেকে যে উস্কানিগুলো দেওয়া হয় সেগুলোও থাকে। একইভাবে ভারতের ট্রিটমেন্টের উপর তাদের আস্থাও আছে। তো যাই হোক,
কি আর বলবো, তাদের এই দ্বিচারিতা, দ্বিমুখিতা আর কত বলা যায় বলুন এইসব বিষয় নিয়ে। এগুলো বারবার দেখে একটু মনে করিয়ে দিচ্ছি যে তারা কি পরিমাণ উগ্রবাদী আচরণ, ভারত বিরোধিতাকে তারা একটি রাজনৈতিক ইস্যু হিসেবে প্রতিষ্ঠা করে তাদের মানে আসলে রাজনীতিতে তো তেমন কোনো নৈতিক ভিত্তি তাদের নেই। তাদের হিন্দু বিরোধিতা, হিন্দু বিদ্বেষ, ভারত বিরোধিতা এইগুলোর উপর ভিত্তি করে তারা তাদের রাজনীতি করে বাংলাদেশে। তো এই কারণেই মানে যতই ইন্ডিয়ার উপর তারা ডিপেন্ডেন্ট থাকুক, তারা কিন্তু মুখে সেটা কখনোই প্রকাশ করবে না। কি পরিমাণ লাইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে, প্রচুর মানুষ সিরিয়ালে দাঁড়িয়েছে। চলুন দেখা যাক উনি কি বলছেন। সেখানে মন চাচ্ছে যে আমি ইন্ডিয়া গিয়ে চিকিৎসা নিব। ইন্ডিয়ার ভালো ভালো চিকিৎসা হয়। দুটন ভিসা চালু হওয়ায় খুশি আবেদনকারীরা। ইন্ডিয়ায় ভালো চিকিৎসা হয় আমরাও জানি, কিন্তু এই যে কয়েকদিন পর 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 এই যে ভারত বিদ্বেষী কথাবার্তা, উস্কানি, ভারত দখল করে ফেলবো, 2 খণ্ড করে ফেলবো, 8 খণ্ড করে ফেলবো, 7 সিস্টার্স ভেঙে ফেলবো, তারা এগুলো যেন না করে বাংলাদেশে বসে এই ধরনের উস্কানি যেন তারা না দেয়, সেটি আমার কাম্য। তো চলুন দেখা যাক আরেকটি ভিডিও। মানে আমার হাজবেন্ড অনেক রোগে হচ্ছে আমার হাজবেন্ড সে নিউরো পেশেন্ট, ওনার নার্ভ থেকে সব রক্ত শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ করেছি। সমস্যা জানি না, মানে পাচ্ছেন না, দেরি হচ্ছে, পাচ্ছেন না, করে দেবো। তো একজন ব্যক্তি তার স্ত্রী ভারতীয় হাই কমিশনারকে বলছেন যে আমার হাজবেন্ড তো অসুস্থ, তিনি নিউরো পেশেন্ট, তো ভারতীয় ভিসা বন্ধ থাকায় মেডিকেল ভিসা উনি পাচ্ছেন না, তো তিনি ভারতে চিকিৎসা নিতে যেতে পারছেন না। পরবর্তীতে অনেক জায়গায় দেখা যায় যে অনেক জায়গা থেকে দাবি করা হয় যে জামাত নেতার স্ত্রী বলে পরিচয় দেওয়া হয়। আমি এই বিষয়টা নিশ্চিত নই যে আসলে তারা জামাতের রাজনীতির সাথে জড়িত কিনা। তবে তারা ভারতীয় হাই কমিশনারকে এই বিষয়টা নিয়ে অনুরোধ জানিয়েছিল যাতে তার হাজবেন্ডের ভারতের ভিসা হয়ে যায়। তো চলুন আরো ভিডিও দেখা যাক। এই যে কি পরিমাণ মানুষ ভিড় করেছে, এবং সবাই বলে বাংলাদেশের হিন্দুদের বিষয়ে সবসময় বলে যে তাদের তো ভারতে সবসময় তারাই বেশি যায় ভারতে, তাদের এক পা ভারতে, এরকম কথা আপনারা শুনে থাকবেন। কিন্তু আপনারা একটু লক্ষ্য করুন যে ভিসা সেন্টারগুলোতে যারা যাবেন বা যারা আশেপাশ দিয়ে যাবেন, যে ভারতের ভিসা সেন্টারের সামনে যে লাইনগুলোতে একটু লক্ষ্য করবেন যে কারা সংখ্যায় বেশি, একটু এগুলা দেখা দরকার। তো দের জন্য ভিসা এই যে উন্মুক্ত ঘোষণা করা হয়েছে লাইন এবং দেখুন। বাংলাদেশিরা সেই আবেদনটি করেছেন, সঙ্গে সঙ্গে সুযোগটি লুফে নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্র টেলিভিশনে এটি হচ্ছে যত বাংলাদেশি ভিসার জন্য আবেদন করতে এসেছেন তাদের খুব ক্ষুদ্র একটি অংশ। আমার ওইদিকে আরো বিশাল একটি লাইন রয়েছে। তবে তো দর্শক, কি পরিমাণ ভিসা প্রত্যাশী মানুষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই যে শুধুমাত্র হিন্দুরাই ভারতের ভিসা করে বা ভারতে যায় যারা, তারা ভারতের দালাল, এরকম কথা আপনারা যে উগ্রপন্থীদের মুখে এসব শুনে থাকতে পারেন। কিন্তু আপনারা নিজেরাই বিচার করুন যে আসলে ভারতের উপর তারা কি পরিমাণ নির্ভরশীল তাদের থাকতে হয়। এটা বাধ্য, কারণ বাংলাদেশে আসলে চিকিৎসা খাত সেভাবে উন্নত নয়। বাংলাদেশে আসলে অনেক কিছুরই স্বল্পতা আছে, অনেক প্রতিবন্ধকতা আছে, বাংলাদেশের একটি ছোট দেশ। তো ভারতের উপর বাংলাদেশের মানুষ, জনগণের একটি বৃহৎ অংশ বিভিন্ন কারণে বিভিন্নভাবে অর্থনৈতিক সব দিক দিয়ে আর কি ভারতের উপর নির্ভরশীল। তো এই চরম সত্যটা অস্বীকার করার আসলে কোনো সুযোগ নেই। তারপরেও গায়ের জোরে এই যে দিল্লি না ঢাকা, এই যে হাদি, তারপরে নাম কি হাসনাত আব্দুল্লাহ, তারপরে সার্জিস, এরা তো এগুলা বলে এখন পর্যন্ত রাজনীতি করেই চলেছে।
তো বিভিন্ন পত্রিকায়ও এই কথাটা উঠে এসেছে। ভারতীয় ভিসা আবেদন জমা শুরু প্রথম দিনেই দীর্ঘ লাইন। এটা ডেইলি ইত্তেফাক লিখেছে। তো চলুন আরেক ব্যক্তি, তিনি নিজেকে সম্ভবত র্যাবের সাবেক কর্মকর্তা বলে পরিচয় দিয়ে থাকেন। তো তিনি কি বলছেন চলুন শোনা যাক। এবং বাংলাদেশের অস্তিত্ব নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যথেষ্ট ছোট করে আমাদেরকে বিভিন্ন কথা শুনিয়েছেন। আমরা এগুলো শুনে এসেছি। গত 2 বছর আমরা কোনোভাবেই বাংলাদেশের মানুষের সাথে তারা কোনো যোগাযোগই করে নাই, এবং তারা বাংলাদেশের মানুষকে অপমান করে এই কথা বলেছিল যে আমরা কোনো বাংলাদেশি আসলে আমরা আমাদের হোটেলে জায়গা দিব না, বাংলাদেশের কোনো রোগী যদি আমাদের দেশে আসে আমরা তাদেরকে কোনো সেবা দেব না। দর্শক, এই যে মিথ্যা কথাগুলা, এগুলো মানে আপনারা আরো শুনেছেন, আরো মানে এরা এগুলো চর্চা করতেই থাকে সবসময়। কিন্তু এই ধরনের কথা যে বাংলাদেশের কোনো রোগী আসলে আমরা সেবা দেব না, এটা কে বলেছে? ভারতের কোন মানে অফিসিয়াল কোনো পার্সন কি এই ধরনের কথা বলেছে? এগুলো মিথ্যা কথা, এগুলো গুজব, এগুলো বাংলাদেশের কিছু মিডিয়ার থেকে এগুলো ভাইরাল করা হয় যে ভারতের থেকে এটা বলেছে, ভারতের থেকে ওটা বলেছে। তো সেই গুজবকে পুঁজি করে তারা এখনো সেই বিদ্বেষ, ভারত বিদ্বেষী কথাবার্তা কিন্তু বলেই চলেছে। যে ভারত নাকি বলেছিল যে ভারতের কোনো বাংলাদেশের কোনো মানুষ গেলে তারা হোটেলে থাকতে দেবে না, বাংলাদেশের কোনো রোগী গেলে তারা চিকিৎসা সেবা দেবে না। ভারত তো মেডিকেল ভিসা চালুই রেখেছিল, মেডিকেল ভিসা তো কখনো বন্ধই করেনি। তাদের যদি বাংলাদেশের রোগীদেরকে ট্রিটমেন্ট না দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে তো ভিসা বন্ধই করে রাখতো। এবং বাংলাদেশের অস্তিত্ব নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যথেষ্ট ছোট করে আমাদেরকে বিভিন্ন কথা শুনিয়েছেন। আমরা এগুলো শুনে এসেছি। গত 2 বছর আমরা কোনোভাবেই বাংলাদেশের মানুষকে কলকাতায় কিংবা ইন্ডিয়াতে যেতে দেখি নাই। আওয়ামী লীগ সংশ্লিষ্ট বাদে যারা আছে এর বাইরে আমরা কাউকে যেতে দেখি। অনেক মানুষই এই 2 বছরে মেডিকেল ভিসা নিয়ে ভারতে গিয়েছে, ট্রিটমেন্ট নিয়েছে। এরকম প্রচুর মানুষ আছে। তিনি না দেখতে পারেন, কিন্তু এটাই ফ্যাক্ট। তারা সে হয়তো জানে না, অথবা জেনেও না জানার ভান করছে। যেহেতু সে একটি প্রোপাগান্ডা ছড়াতে এসেছে, তো সে সব কথাগুলো বলছে। এখন প্রশ্ন হলো, এখন যে ভিসাটা খুলে দেওয়া হলো, এই ভিসা খোলার ব্যাপারে বাংলাদেশ কোনোভাবে দিল্লিকে রিকোয়েস্ট করেছে কিনা। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে খোঁজ খবর নিয়ে দেখেছি যে এই ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই যে বাংলাদেশ আসলে খুব রিকোয়েস্ট করেছে যে ভিসাটা খুলে দেন, না হলে আমাদের প্রবলেম হচ্ছে, কিংবা দু দেশের সম্পর্ক উন্নয়ন করার জন্য এটা খুব জরুরি। এই রকম ইনি কোনো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অফিসিয়াল পার্সন নয়। তিনি কিভাবে এসব কথা শোনেন, কিভাবে জানেন, কোথা থেকে শুনেছেন, কোথা থেকে জেনেছেন, কোনো সোর্স তিনি উল্লেখ করতে পারছেন না। তিনি খালি বলছেন যে আমি শুনেছি, তারা বলেছে যে তারা এই বিষয়টি ওয়াকিবহাল নয়। মানে গুজব ছড়াতে গেলে যা যা করা দরকার কোন রকম কোনো তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই। তার মানে বোঝা গেল ভারত প্রতি বছর আপনার ভিসা যখন বন্ধ হয় 2 বছর আগে, তখন পর্যন্ত 173 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল বাংলাদেশের কাছ থেকে। এবং গত 2 বছর যখন ভিসা বন্ধ ছিল, এই 2 বছরে কোনো না কোনোভাবে 200-র অধিক বড় বড় দোকানপাট, শপিং মল এবং পুরো কলকাতা আপনার মার্কুইস স্ট্রিট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বন্ধ হয়ে গেছে, এবং তারা না খেয়ে মারা যাওয়ার অবস্থা হয়ে গেছে। ভাবা যায় মার্কুইস স্ট্রিট থেকে 200 দোকানপাট বন্ধ হয়ে গেছে, তারা না খেয়ে মারা যাচ্ছে বাংলাদেশ যে টুরিস্ট না যাওয়ার কারণে। বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে অপপ্রচারের মানে লেভেল তাদের দেখুন। এই কথাগুলা কিন্তু এই যে 2 বছর ধরে তারা প্রচারণা চালিয়ে আসছে। তো যান, যে দেখে আসুন। আপনারা এখন ভারতের ভিসা নিয়ে যান, ভারতে যান, যে দেখে আসুন যে তারা কয়জন মানে না খেতে পেয়ে তারা মারা গিয়েছে এই 2 বছরে, মানে বাংলাদেশের টুরিস্ট বন্ধ হয়ে যাওয়ায়। মানে বাংলাদেশের টুরিস্ট থেকে একটি অংশ টাকা মানে রেমিটেন্স হয়তো ভারতে যায়। কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো বাংলাদেশের টুরিস্টের উপর নির্ভরশীল, কিছু হালাল হোটেল আছে, এরকম কিছু কিছু আছে। কিন্তু সেটি মানে ইন্ডিয়ার বিশাল অর্থনীতির
মানে কয় পার্সেন্ট সেটি তো 0 পয়েন্ট সামথিং % হবে হয়তো। তো এখানে এইটুক বিষয় নিয়ে তাদের মানে ভারতের মতো একটা বিশাল অর্থনীতির দেশে এতে কি প্রভাব পড়তে পারে? মানে এই যে তারা না খেতে পেয়ে মরে যাচ্ছে। মানে বলে দিলেই হলো। এবং মানুষ এটা বিশ্বাসও করে নিল। তো এই হচ্ছে বাংলাদেশের গুজব সেল যেসব আছে তাদের গুজব গুজবের নমুনা আরকি। তাদের স্বার্থে তাদের অর্থনীতিকে সচল করতে তারা ভিসা চালু করেছে। তারপরেও যারা যাচ্ছেন, আমার মনে হয় আমরা দুটো বিষয় খেয়াল অবশ্যই রাখবো। সেটা হলো, আপনারা জানেন যে কলকাতা এখন আওয়ামী লীগের রাজধানী, এবং সেখানে জয় শ্রীরাম স্লোগান দিয়ে গত 12টা বছর ধরে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, মুসলিমদের উপর নির্যাতন করা হচ্ছে, মসজিদ মাদ্রাসা বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের নিরাপত্তার বিষয়টা মাথায় রাখবেন। যদি খুব বেশি জরুরি হয়েই পড়ে আপনারা সেখানে যাবেন এবং নিরাপত্তার সাথে ফিরে আসবেন। আপনাদের জন্য এই দোয়াটা আমাদের সবসময় থাকবে। দেখুন, গত 12 বছর ধরে কলকাতায় জয় শ্রীরাম বলে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। এটি আসলে এই ধরনের অবাস্তব কথা এগুলো তারা কোথায় পায়? কারণ কলকাতায় সম্প্রতি বিজেপি সরকার আসার আগ পর্যন্ত সরকারেরই অংশ ছিল ইসলামপন্থীদের একটি অংশ। তো এটি সবাই জানে এবং এটি একটি প্রতিষ্ঠিত সত্য। তো এই বিষয়ে আমি আর কিছু না বলি, কিন্তু আপনারা সবাই বাস্তবতা জানেন যে এগুলো কত বড় মিথ্যা কথা আরকি। তো দর্শক, এই যে দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা স্লোগান দিয়ে এখন আবার এই যে ভিসার সিরিয়ালে দাঁড়ানোর বিষয়টাকে আপনারা কে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ভিসার আবেদন জমা দিতে যাচ্ছেন, যারা হাদি ভক্ত আছে, তাদেরকে বলবো যে আপনারা একটু খেয়াল রাখবেন যে যমুনা ফিউচার পার্ক থেকে ভিসার লাইনটা যেন সেই হাদির কবর পর্যন্ত এত লম্বা যেন না হয়। একদম মানে একটু ছোট থাকুক লাইন। আপনারা নিজেরা আলোচনা করে অল্টারনেট ডেতে যান যাতে লাইন বেশি দীর্ঘ না হয়। বুঝতেই তো পারছেন যে যত দীর্ঘ লাইন হবে আপনাদের কষ্ট তত বাড়বে। কারণ এই যে রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে আপনারা কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ইন্ডিয়ান ভিসার জন্যে এত কষ্ট করছেন। এটাই আরকি। আ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সকলকে ধন্যবাদ।